আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। 2024 সাল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন এক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে যেখানে রাষ্ট্রীয় ক্ষমতা, নাগরিক অধিকার, আন্তর্জাতিক নৈতিকতা এবং কূটনৈতিক আচরণ এক ভয়াবহ সংঘাতের মুখোমুখি হয়েছিল। সেই সময়কার সহিংসতা, দমনপীড়ন ও হত্যাকাণ্ড কেবল একটি সরকারের পতনের দিকে নয়, বরং রাষ্ট্রীয় জবাবদিহিতার একটি নতুন পর্বের সূচনার দিকে বাংলাদেশকে নিয়ে গেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করার রায় এই ধারাবাহিকতারই অংশ। এই রায়গুলো প্রমাণ করে যে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলেও গণহত্যা ও ব্যাপক সহিংসতার দায় এড়ানো সম্ভব নয়। তবে এই বিচারের সঙ্গে সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অনিবার্যভাবে সামনে আসে। যখন বাংলাদেশের রাষ্ট্রীয় সহিংসতা চরমে পৌঁছেছিল, তখন আন্তর্জাতিক প্রতিনিধিরা, বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্র ভারতের শীর্ষ কূটনৈতিক প্রতিনিধি কি ভূমিকা পালন করেছিলেন? ভারতীয় কূটনীতিকের তোলপাড় করা অপকর্ম নিয়ে অনুসন্ধান করেছে ডিজিটাল মিডিয়া ডেল্টাগ্রাম। তার আলোকে ওয়াহিদ ফারুকের প্রতিবেদন। এই প্রশ্নের কেন্দ্রে রয়েছে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার আচরণ, যোগাযোগ এবং জনসম্মুখে দেয়া বক্তব্য। ডেল্টাগ্রামের কয়েক মাস ব্যাপী অনুসন্ধান বলছে, সংকটকালে তার ভূমিকা কেবল নীরব দর্শকের ছিল না, বরং তা এমন কিছু সক্রিয় যোগাযোগ ও প্রকাশ্য অবস্থানের মাধ্যমে প্রকাশ পেয়েছে যা আন্তর্জাতিক কূটনীতিক নিরপেক্ষতার স্বীকৃত মানদণ্ডের সঙ্গে গভীরভাবে সাংঘর্ষিক। এই অনুসন্ধান থেকে ফৌজদারি দায় আরোপ করে না, কারণ ভিয়েনা কনভেনশন অনুযায়ী কূটনীতিকরা স্বাগতিক রাষ্ট্রে বিচার থেকে দায়মুক্তি ভোগ করেন। কিন্তু একই সঙ্গে এই অনুসন্ধান স্পষ্ট করে যে দায়মুক্তি মানেই নৈতিক বা রাজনৈতিক জবাবদিহিতার অনুপস্থিতি নয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে যে ঘটনাগুলো নথিভুক্ত হয়েছে সেগুলো নিছক রাজনৈতিক সহিংসতা নয়। আশুলিয়ায় 6 জন ছাত্র আন্দোলনকারীকে গুলিবর্ষণ, তাদের মধ্যে 5 জনের মৃতদেহ পুড়িয়ে ফেলা এবং একজনকে জীবিত অবস্থায় আগুনে পুড়িয়ে হত্যার মতো ঘটনা রাষ্ট্রীয় সহিংসতার সবচেয়ে ভয়াবহ রূপের উদাহরণ। এই অপরাধগুলো সংঘটিত হয়েছিল এমন এক সময় যখন সারা দেশে আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনীকে কার্যত অবাধ ক্ষমতা দেয়া হয়েছিল। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের দপ্তরের তথ্য মতে 1 জুলাই থেকে 15 আগস্ট 2024 পর্যন্ত প্রায় 1400 মানুষ নিহত হন, যাদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর আগ্নেয়াস্ত্রের শিকার। নিহতদের একটি উল্লেখযোগ্য অংশ ছিল শিশু। এই তথ্যগুলো কোনো রাজনৈতিক দলের দাবি নয়, এগুলো আন্তর্জাতিক সংস্থার যাচাইকৃত নথি। এই ভয়াবহ বাস্তবতার মধ্যেই ভারতীয় হাইকমিশনারের সরাসরি যোগাযোগের সময়রেখা বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। 19 জুলাই 2024, যখন ঢাকা সহ সারা দেশে সহিংসতা চরমে এবং একদিনেই 56 জন মানুষ নিহত হন, সেদিন দুপুর 12:48 তিনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে 65 সেকেন্ড কথা বলেন। সেই রাতেই সরকার কারফিউ জারি করে এবং সামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা দেয়। একই দিনে বৈষম্য বিরোধী আন্দোলনের শীর্ষ 3 নেতা গ্রেফতার হন। অর্থাৎ এই ফোনালাপটি এমন এক মুহূর্তে সংঘটিত হয় যখন রাষ্ট্রীয় সিদ্ধান্তগুলো সরাসরি মানুষের জীবন মৃত্যুর সঙ্গে সম্পর্কিত ছিল। আরও গুরুত্বপূর্ণ হলো 5 আগস্ট 2024, যেদিন গণ অভ্যুত্থানের মাধ্যমে হাসিনা সরকারের পতন ঘটে। সেদিন দুপুর 12:58 আবারও কামাল ও ভার্মার মধ্যে 153 সেকেন্ডের একটি কল হয়। এই সময়টি ছিল সরকারের জন্য সবচেয়ে সংকটময় মুহূর্ত, যখন রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ভেঙে পড়ছিল। এই কল রেকর্ডটি 2 স্বাধীন সূত্র দিয়ে যাচাই করা হয়েছে। কূটনৈতিক যোগাযোগ স্বাভাবিক বিষয়, এই যুক্তি এখানে প্রযোজ্য হতে পারে, কিন্তু প্রশ্ন হলো এমন সংকটময় মুহূর্তে কাদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং সেই যোগাযোগের রাজনৈতিক ও নৈতিক তাৎপর্য কী? এই প্রশ্ন আরও গভীর হয় যখন দেখা যায় সহিংসতা চলাকালেই 31 জুলাই 2024 ভারতীয় হাইকমিশনার ঢাকায় শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন এবং সেই বৈঠকের পর ভারতীয় রাষ্ট্রীয় গণমাধ্যমে তাকে উদ্ধৃত করে বলা হয় যে বাংলাদেশে ধীরে ধীরে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসছে এবং ভারত বাংলাদেশের
স্থিতিশীলতা ও উন্নয়নে সমর্থন জানাচ্ছে। এই বক্তব্যটি এমন এক সময় দেয়া হয় যখন ঢাকার রাজপথে লাশ পড়ছিল, হাসপাতালগুলোতে আহতদের উপচে পড়া ভিড় এবং নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে নির্বিচার গুলির অভিযোগ প্রতিদিন বাড়ছিল। বাস্তবতার সঙ্গে এই অস্বাভাবিকতার বয়ান ছিল সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ। কূটনীতিতে নীরবতা কখনো কখনো কৌশল হতে পারে, কিন্তু ব্যাপক মানবাধিকার লঙ্ঘন ও সম্ভাব্য গণহত্যার প্রেক্ষাপটে নীরবতা আর নিরপেক্ষ থাকে না, বিশেষ করে যখন সেই নীরবতার পাশাপাশি শাসক গোষ্ঠীর সঙ্গে নিয়মিত যোগাযোগ, বৈঠক এবং জনসম্মুখে ইতিবাচক বয়ান দেয়া হয়। ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের একাধিক কর্মকর্তা ডেল্টাগ্রামকে নিশ্চিত করেছেন যে মিশনের শীর্ষ নেতৃত্ব রাষ্ট্রীয় সহিংসতার ব্যাপকতা সম্পর্কে অবগত ছিল, অর্থাৎ পরিস্থিতির ভয়াবহতা না জানার কোনো সুযোগ ছিল না। তবুও বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি ব্যবহারের বিষয়ে প্রকাশ্য কোনো উদ্বেগ, শর্ত আরোপ বা নিন্দা জানানো হয়নি। এই প্রেক্ষাপটে ভিয়েনা কনভেনশনস অন ডিপ্লোম্যাটিক রিলেশনসের গুরুত্ব নতুনভাবে সামনে আসে। এই কনভেনশন কূটনীতিকদের বিচারিক দায়মুক্তি দেয়, কিন্তু একই সঙ্গে স্বাগতিক রাষ্ট্রকে একটি শক্তিশালী ও বৈধ কূটনৈতিক হাতিয়ার প্রদান করে, পার্সোনা নন গ্রাটা ঘোষণা। অনুচ্ছেদ 9 অনুযায়ী কোনো রাষ্ট্র যে কোনো সময় কোনো ব্যাখ্যা ছাড়াই কোনো কূটনীতিককে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করতে পারে যদি সেই কূটনীতিকের ওপর আস্থা রাখা না যায়। এটি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নয়, বরং এটি আস্থার ভাঙনের একটি আনুষ্ঠানিক ঘোষণা। পার্সোনা নন গ্রাটা ঘোষণা করা মানে প্রতিশোধ নেওয়া নয়, কিংবা দুই দেশের সম্পর্ক ছিন্ন করা নয়। এটি একটি নৈতিক ও রাজনৈতিক অবস্থান যা জানিয়ে দেয় যে সংশ্লিষ্ট কূটনীতিক আর স্বাগতিক রাষ্ট্রের সার্বভৌমত্ব, নৈতিক মানদণ্ড বা জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম নন। ডেল্টাগ্রামের অনুসন্ধান অনুযায়ী ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার আচরণ এই মানদণ্ড পূরণ করেছে। মানবতা বিরোধী অপরাধ সংগঠনের সময় ও পরবর্তীতে দোষী সাব্যস্ত রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সরাসরি যোগাযোগ, ব্যাপক হত্যাকাণ্ড চলাকালীন পরিস্থিতিকে জনসম্মুখে স্বাভাবিক হিসেবে উপস্থাপন এবং রাষ্ট্রীয় সহিংসতার বিরুদ্ধে প্রকাশ্য কোনো অবস্থান না নেয়া, এই সব কিছু মিলিয়ে একটি সুস্পষ্ট চিত্র তৈরি হয়। বাংলাদেশ আজ তার নিজস্ব রাজনৈতিক নেতাদের মানবতা বিরোধী অপরাধের জন্য বিচারের আওতায় এনেছে। এটি সহজ সিদ্ধান্ত ছিল না, কিন্তু এটি নৈতিকভাবে অপরিহার্য ছিল। এই প্রক্রিয়া একটি প্রশ্ন সামনে আনে, যদি ঘাতকদের জন্য নৈতিক মানদণ্ড প্রযোজ্য হয়, তবে যারা সেই ঘাতক শাসন ব্যবস্থাকে আন্তর্জাতিক পরিসরে বৈধতা দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন, তাদের ক্ষেত্রেও কি কোনো নৈতিক মানদণ্ড প্রযোজ্য হবে না? পার্সোনা নন গ্রাটা ঘোষণা করে বাংলাদেশ কোনো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করবে না, বরং এটি একটি শান্তিপূর্ণ, আনুপাতিক এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিক্রিয়া হবে, যা ভবিষ্যতের জন্য একটি স্পষ্ট বার্তা দেবে। গণহত্যার সময় নীরবতা বা মিথ্যা স্বাভাবিকতার বয়ান কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের ইতিহাস রক্ত দিয়ে লেখা, এবং সেই ইতিহাসে যারা লাশের উপর দাঁড়িয়ে স্বাভাবিকতার গল্প বলেছেন, তারা ইতিহাসের বিচারে প্রশ্নবিদ্ধ হবেন, এটাই স্বাভাবিক। ভারতীয় হাইকমিশনারকে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করা কোনো দেশ বিরোধী পদক্ষেপ নয়, এটি একটি নৈতিক অবস্থান যা বাংলাদেশের সার্বভৌমত্ব, স্মৃতি এবং দায়বদ্ধতার রাজনীতিকে শক্তিশালী করবে। এটি জানিয়ে দেবে যে এই ভূখণ্ডে গণহত্যার সময়ে নীরবতা কিংবা পরিস্থিতিকে স্বাভাবিক হিসেবে তুলে ধরার চেষ্টা আর কখনোই নিরপেক্ষতা হিসেবে গণ্য হবে না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।